আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী জনাব জেডাই খান পান্না বাংলাদেশ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে রাষ্ট্রকৃত নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই বিষয়টা গতকালকে টপ অফ দ্য কান্ট্রি ছিল। এই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি, আপনারা সেই ভিডিওটি অনেকেই দেখেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে জনাব জেডাই খান পান্না সাহেবকে নিয়ে কী শুরু হয়েছে, আমার মনের মধ্যে প্রশ্নের উদয় হলো যে তাকে নিয়েও কি কোনো ম্যাটিকুলাস প্ল্যান হচ্ছে, অথবা তিনিও কি ম্যাটিকুলাস প্ল্যানেরই কোনো অংশ। অনেকে অনেকভাবে কথা বলতেছে, বিভিন্ন ব্যক্তিবর্গের কথা শুনলাম, যাদের কথা অনেক 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 মানুষ শোনেন এবং অনেকে মেনে চলার চেষ্টা করেন। সেই সমস্ত মানুষের কথা শুনলাম যারা তাদের নিজস্ব প্ল্যাটফর্মে কথা বলেন। তাদের বক্তব্য শুনে আমার মনের মধ্যে প্রশ্নের উদয় হলো, যে মানুষটি আমরা দেখলাম 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে, যখন আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, সার্বভৌমত্বের উপর আঘাত হানা শুরু হলো, ঠিক তখনই ওই শুরুর মুহূর্তেই সর্বপ্রথম যদি কেউ গর্জে উঠে থাকেন, আমার দেখা তিনি হলেন জনাব জেডাই খান পান্না। আমি তার আগে তার মতো করে শক্ত ভাষায় দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং বঙ্গবন্ধুর পক্ষে 5ই আগস্ট পরবর্তী সময় তার আগে ওইরকমভাবে বলতে আমি দ্বিতীয় কোনো পার্সনকে দেখি নাই, শুনিও নাই বলতে। কিন্তু এখন অনেকেই অনেকভাবে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের রেফারেন্স টেনে তাকে কেমন যেন মানে একটা ভিলেন বানানোর চেষ্টা চলতেছে। যেমনটি দেখছিলাম যখন এই যে মঞ্চ 71, তিনি ওই মঞ্চ 71-এর অন্যতম সমন্বয়ক জনাব জেডাই খান পান্না মঞ্চ 71 যে একটা আয়োজন করছিল, সংবাদ সম্মেলন বা আলোচনার গোলটেবিল আয়োজন করছিল, সেখানে মব হলো, আইনশৃঙ্খলা বাহিনী মবের শিকার জ্বালা তাদেরকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাংবাদিক, তিনি হচ্ছেন মঞ্জুরুল আলম পান্না, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 8 জন স্যার সহ আরও প্রায় 15-16 জন, অনেকেই তারা গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে। তখনও কিন্তু এই জনাব জেডাই খান পান্নাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। এটা আমরা দেখছি যে তিনি মেটিকুলাসলি এই কাজগুলো করলেন, বীর মুক্তিযোদ্ধাদেরকে অ্যারেস্ট করালেন, এই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করালেন, শিক্ষকদের অ্যারেস্ট করালেন, তার কোনো কথা নাই, তিনি সেখানে যাওয়ার কথা কেন গেলেন না, এরকমভাবে অনেকে অনেক ধরনের প্রশ্ন উঠায়ে অনেকভাবে অনেক কথা বলছেন, শুনছি। তারপরে যখন দেখলাম যে এই যে জনাব এখন তো বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তারা জামিনে মুক্ত হয়েছেন, তারা এখন রাজনৈতিক সভা সেমিনার করতেছেন, তিনি সাংবাদিকতা করতেছেন। তাদের যে জামিনের জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ এবং যত উপকার কাজ করা লাগে, আদালতে মুভ করা লাগে, সব কিছু কিন্তু এই জনাব জেডাই খান পান্না সাহেব করছেন। যখন এই মঞ্জুরুল আলম পান্না এবং লতিফ সিদ্দিকী সাহেবের জামিন হলো, তারপরে কিন্তু ওই সমস্ত লোক আর কোনো কথা বলল না যে এই জেডাই খান পান্না সাহেব তিনি এইটা করছেন সেটা করছেন। কিন্তু তারা যখন গ্রেপ্তার হলেন তখন তাকে ভিলেন বানানোর চেষ্টা হলো। এই বিষয়টা কিন্তু আমরা দেখছি, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। এখন তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এখন অনেকেই অনেকভাবে কথা বলতেছেন যে 2024-এর 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে জুলাইয়ের 20-22 তারিখে এরকম যদি এরকম জেডাই খান পান্না তারা যদি আদালতে না দাঁড়াইতেন তাহলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হইতো না, আরও নানান ধরনের উদাহরণ রেফারেন্স তারা টেনে নিয়ে এসতেছেন। আনতে পারেন, আপনাদের কণ্ঠস্বর অনেক শক্ত, আপনাদের সিকোয়েন্সটা অনেক বিশাল, মানে অনেক মানুষের কান বরাবর আপনাদের কথা যায়, কণ্ঠস্বর পোছায়, আপনারা আপনাদের মতো করে বলতে পারেন। আমি আমার মতো করে আমার দেখা যতটুকু মানে আমার দেখা বিষয়গুলো আমি আপনাদের সামনে বলি। দেখেন, আপনারা একটু মিলাতে চেষ্টা করবেন অনুগ্রহ করে। জনাব জেডাই খান পান্না আমি প্রথমেই বললাম, আমি আপনাদেরকে বলি একটা, আমাদের বাংলাদেশে আত্মস্বীকৃত রাজাকারের ছেলে তিনি যখন এই একটা গামছা নিয়ে হাজির হলেন,
হাজির হয় তিনি আমাদের জাতীয় সঙ্গীতের উপর আঘাত হানলেন এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তিনি কী করলেন, হুঙ্কার দিলেন। আর সেই জাতীয় সঙ্গীতের উপর যখন আঘাত পড়ল তখন সর্বপ্রথম এই বিষয়ে কথা বলছে কে? আপনি অন্য কারো নাম বলতে পারেন, কিন্তু আমার দেখা জেডাই খান পান্না সাহেব, তিনি এমনভাবে গর্জে উঠলেন এবং তিনি এমনভাবে কাজটা করলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মানে মনে হচ্ছে আকাশ বাতাস সব কিছুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা মানে সুরে সুরে গাওয়া হইতেছে। এই বিষয়গুলো কিন্তু দেখলাম। তখন থেকে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে এখন স্পষ্ট ভাষায় বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার অনেকে নাই, আর তিনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াচ্ছেন। তিনি একটা কথা কিন্তু বলছেন, আদালতে যখন তিনি নিয়োগপ্রাপ্ত হলেন তারপরে ক্যামেরার সামনে এসে তাকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিন্তু কথা স্পষ্টভাবে বললেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধ করছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আর এখন তিনি সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে আদালতে লড়বেন। এইভাবে কথাটা বললেন। এখন দেখেন, আমি সুন্দরভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, দেশ স্বাধীনতা সংবিধানের পক্ষে কথা বলি। এখন আমার অন্তরে কি সেটা তো আপনি বলতে পারবেন না। আপনার অন্তরে কি আমি বলতে পারি, কিন্তু আমার বর্তমান কর্ম দেখে তো আমাকে আপনি নির্ধারণ করতে হবে আপনাকে। আপনি যদি মানে সব জায়গাতেই সন্দেহ নিয়ে আসেন, সবাইকে যদি আপনি সন্দেহর চোখে দেখেন এবং সবাইকে যদি মনে করেন যে শত্রু, তাহলে তো আপনি বন্ধু খুঁজে পাবেন না, কোথাও আপনি বন্ধু খুঁজে পাবেন না। এখন অনেকে বলতেছেন যে এটা তো একটা নাটক, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হইতেছে বা রায় হইতেছে, বিচার হইতেছে, এটা তো নাটক মঞ্চস্থ করতেছে। কিন্তু আপনাদের এটা মনে রাখা উচিত যে জেডাই খান পান্না সাহেব কিন্তু যে প্রথম দুইটা মামলারও আইনজীবী হিসাবে তিনি কিন্তু নিজের মানে নিজ থেকেই তিনি বলছিলেন যে আমি এটা ইচ্ছুক, তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসাবে মুভ করার জন্য ইচ্ছুক। তখন কিন্তু তাকে দেওয়া হয় নাই, এইবার দেওয়া হয়েছে। আমি জানি না, অনেকে অনেকভাবে রেফারেন্স দিতে পারে, কিন্তু আমি আরেকটা কথা আপনাদেরকে বলি। ওই যে মঞ্চ ৭১-এর যে একটা গোল টেবিল বৈঠক, সেখান থেকে যে মঞ্জুরুল আলম পান্নাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তারপরে তিনি তো এখন জামিনে মুক্ত হওয়ার পরে তিনি কিভাবে তার জামিনটা হইল, এই বিষয়ে যে তিনি একটা কন্টেন্ট দিয়েছেন তার চ্যানেলে, সেই কন্টেন্টটা আপনারা দেখেন। তিনি তো সত্য কথাটা বলতে পারবেন। আমরা তো মিডিয়াতে পত্রিকাতে যতটুকু দেখছি ততটুকু, কিন্তু তিনি তো ভিকটিম, তিনি সত্য মানে যা ঘটছে সেটা তিনি স্পষ্ট ভাষায় বলেন যে তার জামিনের জন্য এই জনাব জেডাই খান পান্না সাহেব এমন কোনো কাজ নাই যে করেন নাই, তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন মঞ্জুর আলম পান্নার যেন জামিন হয়। তাহলে তিনি যদি ইচ্ছাকৃতভাবে পান্না এবং লতিফ সিদ্দিকী সাহেব এদেরকে গ্রেপ্তার করিয়ে দেন, তাহলে তিনি কেন জামিনের জন্য যাবেন? সেজন্য বলা হয় যে সব জায়গাতে সন্দেহ করা ঠিক না। এই জন্য যে আমাদের একসাথে লড়তে হবে। এখন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে একজন দাঁড়াইতেছে, আপনি 6 মাস আগে এই কথাটাও তো কিন্তু তিনি বলছেন, 5 আগস্টের পরপরই সর্বপ্রথম মনে হয় তিনি বলছেন যে পরিবেশ পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আন্দোলনে গিয়ে ভুল করছিলাম বা আন্দোলনের পক্ষে কাজ করে ভুল করছিলাম। এই কথাটা কিন্তু জনাব জেডাই খান পান্না সাহেব বলছেন। আর যেভাবে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানের সময় তো কেউ বুঝতেই পারে নাই যে এটা ম্যাটিকুলাস ডিজাইন করা হয়েছে, সেই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমরা প্রতারিত হচ্ছি। তখন কে বুঝতে পারছে? এখন যারা এই সমস্ত কথা বলতেছে তারাও তো বুঝতে পারে নাই। কিন্তু একজন মানে কি বলে দেশের পক্ষে কথা বলতেছে, হ্যাঁ, যদি তার মনের মধ্যেও অন্য কিছু থাকে আমরা দেখতে পাবো। এখন তিনি পক্ষে দাঁড়াক বা না দাঁড়াক, সত্য তো সত্যই। যদি তার মনের মধ্যে কিছু থাকে, সত্য বের হয়ে আসবে। যেমন ধরেন আপনি আমির হোসেনের দিকে একটু তাকান। শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে যে গত দুইটা মামলার রায় হলো, সেই শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তিনি প্রথমে কত সুন্দর মিষ্টি মধুর কথা বলে, কিন্তু সত্য বের হয়ে আসলো পরে যে তিনি প্রকৃতপক্ষেই মানে জাস্ট কি বলে যে রোলটা পালন করতেছেন, অভিনয় করতেছেন, সত্যটা বের হয়ে আসছে না। সেরকমই যদি হয় আপনারা দেখুন না, একটু ধৈর্য ধরুন। একজন মানুষ ইচ্ছাকৃতভাবে তিনি
দাঁড়াইছেন শেখ হাসিনার পক্ষে। এখন তাকেই আপনারা এইভাবে বলতেছেন, মানে যাই হোক, আপনাদের বিবেক বুদ্ধি অনেক বেশি, আপনাদের কি বলে, আপনারা সেই লেভেলের মানুষ, উন্নত রাষ্ট্রে থাকেন, সেরকমভাবে কথাবার্তা বলেন অনেক গুছিয়ে গুছিয়ে। যাই হোক, দেখা যাক, আমি অপেক্ষায় থাকলাম। আমি আপনাদের কথার সাথে একমত না। আমি আপনাদের ভিডিও দেখি, আপনাদের কথা শুনি, আপনাদের ফ্যান আমি, আপনারা অনেক তথ্যবহুল কন্টেন্ট বানান, সেই হিসাবে আপনাদের একজন দর্শক হিসাবে এইটুকু, যেহেতু আমারও ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম আছে, আমি প্ল্যাটফর্মে বলি যে আপনাদের মতামতের সাথে আমি একমত হতে পারলাম না, আমি সময়ের অপেক্ষায় বসে থাকলাম। বিশ্বাস করলাম জনাব জেঠাই খান পান্না সাহেবের উপর, যে তিনি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এবং তিনি প্রকৃতগতভাবে, মানে তিনি তার মন থেকে দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে তিনি সংগ্রাম করে যেতেছেন, যেটা দেখাইতেছে, এবং ভবিষ্যতে তিনি করবেন বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।